নমস্কার। শেয়ারের দাম কিভাবে পরিবর্তিত হয় তার উপরেই আজকে আমরা আলোচনা করব। আমরা জানি একটা শেয়ার হলো একটা কোম্পানির মালিকানার অংশ। আপনার কাছে যদি কোনো শেয়ার থাকে তার মানে এটা বুঝতে হবে যে আপনি সেই কোম্পানির কোনো না কোনোভাবে একজন অংশীদার, কোম্পানির মালিকানার অংশীদার। শেয়ার বাজারে এই শেয়ারগুলো কেনা বেচা হয়, আর শেয়ারের দাম কিন্তু এক থাকে না, সেটা সময়ের সাথে পরিবর্তন হয়। এখন এই পরিবর্তন কেন হয় তার উপরেই আজকে আমরা একটু আলোচনা করতে চাই। এখন শেয়ার দামের মূল নিয়ম হলো চাহিদা আর যোগানের খেলা। এটা আর কিছুই নয়, চাহিদা আর যোগান, ডিমান্ড সাপ্লাই এর গেম একটা। আমরা যদি জানি যে যদি বেশি লোক শেয়ার কিনতে চায় কিন্তু সেই শেয়ারের যোগান কম থাকে, তাহলে বলতে পারি চাহিদা বেড়ে গেছে, এর ফলে দামটা বাড়ে। ঠিক উল্টো দিকে যদি বেশি লোক শেয়ার বিক্রি করতে চায় কিন্তু ক্রেতা কম থাকে, যোগান বেড়ে যায়, তাহলে দাম কমে। আমরা তো জানি বাজারে এটাই সাধারণ নিয়ম। একটা গলদা চিংড়ির বাজারে যদি যাই, গলদা চিংড়ির মাত্র একটি দোকান আছে, আমরা 10 জন একসঙ্গে বা আরো বেশি জন লোক কিনতে চাই, তাহলে কি হয়? মাছ বিক্রেতা চেষ্টা করে যে যেহেতু অনেক প্রচুর খদ্দের আছে তাই তার দামটা আস্তে আস্তে করে বাড়িয়ে দেয়। কিছু করার নেই। ঠিক তার উল্টোটা, এই 10 জন দোকানদার গলদা চিংড়ি নিয়ে বাজারে বসে আর মাত্র 2 জন খদ্দের থাকে বা খদ্দের একদমই থাকে না, তখন সে গলদা চিংড়ির দামটা কমিয়ে কমিয়ে চিৎকার করে বলতে থাকে এত সস্তা এত সস্তা। এটাই সাধারণ নিয়ম যে কোনো জায়গায়, এটাই বাজারের নিয়ম। তার মানে আমরা শেয়ার মার্কেটে উল্টোভাবে বলতে পারি, যদি বিনিয়োগকারীরা আশাবাদী হন এবং মনে করেন যে বাজার বাড়বে, তাহলে তারা বেশি করে শেয়ার কিনতে আগ্রহী হবেন, যার ফলে শেয়ারের দাম বাড়বে। ঠিক উল্টো দিকে যদি বিনিয়োগকারীরা হতাশাবাদী হন এবং মনে করেন যে বাজার খারাপের দিকে যাবে, তাহলে তারা শেয়ার বিক্রি করতে শুরু করবেন, যার ফলে শেয়ারের দাম কমবে। এখন প্রশ্ন হলো, আশাবাদী কেন হবেন আর হতাশাবাদী কেন হবেন? একটা শেয়ার যখন কেউ বিক্রি করতে চাইছে, তার মানে সেই ভদ্রলোক হতাশাবাদী, সেই জন্যই বিক্রি করতে চাইছে। তার মানে সে ভাবছে বাজার খারাপের দিকে যাবে। তো সেইটাকে কিনতে গেলে একজন দরকার যে ক্রেতা, তাকে অবশ্যই কি হতে হবে? হতাশাবাদী হলে কিন্তু সে কিনবে না, তাকে হতে হবে আশাবাদী। তার মানে একজন আশাবাদী যে ভাবছে এই শেয়ারটি যদি আজকে আমি কিনি তাহলে এটা ভবিষ্যতে বাড়বে। খেলাটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। একটাই শেয়ার, একজন বিক্রি করছে একটা আশা নিয়ে বা হতাশা নিয়ে, আর একজন কিনতে চায় সেটাকে সে একটা আশা নিয়ে। দুজনের কিন্তু সেন্টিমেন্ট পুরো আলাদা। এটাই হচ্ছে স্টক মার্কেটের বিউটি। এটা বোঝার চেষ্টা করতে হবে। আমি আজকে কেন কিনছি বা ওইজন আজকে কেন বিক্রি করছে, দুজনের চিন্তা ভাবনার যে সেন্টিমেন্টাল পজিশনটা পুরোটা আলাদা, উল্টো। ক্লিয়ার করতে পারলাম কিনা? এই প্রসঙ্গে বলে রাখি, এই স্টক মার্কেটের কেনা বেচাটা আর অপশন ট্রেডিংয়ের ব্যাপারটা কিন্তু পুরো আলাদা। এই স্টক মার্কেটের একটা শেয়ার, ওই একটা শেয়ার আমি আজকে 20 টাকায় কিনেছিলাম, দুদিন পরে 10 টাকা লাভ করে 30 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে এই একটি শেয়ার থেকে 10 টাকা লাভ করলাম। আপনি যে কিনেছিলেন 30 টাকায়, সেটা আবার 10 দিন পরে আপনি 10 টাকা প্রফিট করে 40 টাকায় বিক্রি করে দিলেন, ওটা আপনি 10 টাকা লাভ করলেন। আর একজন ওই একই শেয়ার 40 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলো, সেও 10 টাকা লাভ করলো। এই একটি শেয়ারকে নিয়ে আমি, আপনি আর সে সবাই 10 টাকা করে লাভ করলাম। অপশন ট্রেডিংয়ে কিন্তু এটা নয়। অপশন ট্রেডিংয়ে একজন জিতবে একজন হারবে অবশ্যম্ভাবী, এর মাঝামাঝি কিছু হয় না, দুজনেই একসঙ্গে জিতবে সেটা সম্ভব নয়। এইটাই হচ্ছে বিউটি স্টক মার্কেটের। সেই জন্যেই এটা কম রিস্কি, ওটা জেতার চান্স ম্যাক্সিমাম থাকে আমরা যদি ঠিকঠাক চিন্তা ভাবনা করি। যাই হোক, আমি আবার ফিরে আসি এটা, যে আমার চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনার মধ্যে তফাৎটা কোথায় বুঝতে পারছেন? আমি ভাবছি যে শেয়ারটার দাম কমে যেতে পারে সেই জন্য বিক্রি করছি, বা কিছু একটা খারাপ দিক ভেবে বিক্রি করছি। আর আপনি ঠিক উল্টোটা, আপনি কিছু ভালো জিনিস ভেবে ওটা কিনতে চাইছেন। আমরা যদি আজকের দিনে একটা স্টক মার্কেটের পার্টিকুলার স্টকের উপরে সবাই নিরাশাবাদী হই, তাহলে কিন্তু এই স্টকটি কেনার জন্য কেউ থাকবে না। ভুল না ঠিক বললাম? ঠিক বললাম, ডেফিনেটলি। এবার একটা শেয়ারের পিছনে আশাবাদী বা হতাশাবাদী হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। তিনটে বেসিক কারণ হলো ফান্ডামেন্টালস, মানে আসল পারফরমেন্স, কোম্পানির পারফরমেন্স কি হচ্ছে, বাজারের সেন্টিমেন্ট ও মনোভাব, বাজারের প্রত্যাশা ও মনোভাব, আর একটা হচ্ছে মার্কেট ডায়নামিক্স, বাজারে কেনাবেচার গতিবিধি। আমি প্রথমে ফান্ডামেন্টালের উপর বলে দিই।
এটা হচ্ছে মেন, অনেকেই বলে এটা মেন, আমিও যেটা বিশ্বাস করি। কোম্পানির ভিতরের অবস্থা মানে বেসিক, মানে ফান্ডামেন্টাল আমরা বলি এটাকে, এবং কোম্পানির একটা পার্টিকুলার শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস ধরবাবু দিন রাত করে যাচ্ছেন, যেটা আমরা ডেলি ফলোও করি। ওই কোম্পানির আয় আর মুনাফা, ঠিক আছে, রেভিনিউ আর প্রফিট কি হচ্ছে তার উপর আয় ও মুনাফার একটা স্টেটমেন্ট বেরোয় কোম্পানির তরফ থেকে। যদি কোম্পানির আয় এবং মুনাফা দুটোই বৃদ্ধি পায় তাহলে কোম্পানির শেয়ারের দাম সাধারণত বাড়ে, কেন আমরা ভাবি যে কোম্পানিটি ভালো করছে এবং ভবিষ্যতে আরও ভালো করবে, এটা আশা তৈরি করে। এক নম্বর, ধরুন একটা পোশাক প্রস্তুতকারক কোম্পানির বিক্রি খুব বেড়েছে, তা প্রচুর লাভ করেছে, এর ফলে কোম্পানির শেয়ারের চাহিদা বাড়বে এবং দামও বাড়বে, এটাই আশা করে যে আজকে যেহেতু এই রেজাল্টটা বেরিয়েছে আগামীকালও এই রেজাল্টটা ভালো হবে। সত্যি কথা বলতে কি আজকে ভালো হয়েছে মানে আগামীকাল ভালো হবেই তার কোনো গ্যারেন্টি নেই। এটা হচ্ছে আমাদের একটা আশা তৈরি হয়েছে মনের মধ্যে, এটার পিছনেই আশাবাদী আমরা হচ্ছি, এর ভরসা করি। ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড, এর জন্য ভালো দাম বাড়তে পারে। ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানি, তার মানে এটা কি, কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় তখন আমরা ভাবি যে অমুক তারিখে ডিভিডেন্ডটা পাবো, স্টকটা বিক্রি করবো না, অমুক তারিখ পর্যন্ত ধরে রাখবো, তার মানে স্টকের লেনদেনটা একটু কন্ট্রোল করা হয় ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, ঠিক আছে। ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে কি, আমি কোম্পানি ব্যবসা করছি, ব্যবসা করার সময় আমি কিছু বিক্রি করছি, বিক্রি করার পর যদি আমি ক্যাশ মার্কেট থেকে না পাই, আমি কাস্টমারদের কাছ থেকে ক্যাশ যদি না পাই তাহলে আমি ফিউচার আর লেনদেন করতে পারবো না, নতুন র মেটেরিয়াল কিনতে পারবো না। তাহলে এই ক্যাশ ফ্লোটা খুব ইম্পর্টেন্ট। আমি বাজারে বিক্রি করছি, আমার সবটাই যদি দেনায় ভরে যায় তাহলে কিন্তু ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে যাবে, আমার ব্যবসায় অনেক আঘাত করবে, আমি আমার ব্যবসা ঠিকমতো করতে পারবো না। ক্যাশ ফ্লোটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আশা করি বোঝাতে পারলাম। এবার হচ্ছে কোম্পানির ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট কীরকম। কোম্পানির ম্যানেজমেন্টে সিইও যদি খুব ভালো লোক থাকে, যে প্রুভেন মার্কেটে অন্য কোম্পানির, অ্যাপেলের একটা খুব ভালো কোম্পানি থেকে এসছে ভদ্রলোক, আগে ওই কোম্পানিকে একদম উপরে তুলে দিয়েছে, প্রচুর উন্নতি করিয়েছে, সেই কোম্পানির সিইও এখন এই কোম্পানিতে জয়েন করলো, তার মানে ধরে নিতে পারি এই কোম্পানিও সেরকমভাবে ছুটবে। এটাই হচ্ছে আমরা আশাবাদী, কার উপরে, ব্যবস্থাপনার উপরে। সুদক্ষ দূরদর্শী ব্যবস্থাপনা শেয়ারের দাম ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো বিনিয়োগকারীরা আত্মবিশ্বাসী হয় যে কোম্পানি সঠিক পথে চলছে বা ভবিষ্যতে চলবে, এটা ভেবে নিয়ে আমরা আশাবাদী হয়ে পড়ি। তার মানে দাম বাড়ানোর পিছনে কিন্তু এই আশাবাদী বা নিরাশাবাদীটাই ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। আপনাকে আশাবাদী করবে না নিরাশাবাদী করবে আপনি যদি এই জিনিসগুলো দেখেন। তো ফান্ডামেন্টালটা আপনি দেখলেন, ঠিক আছে। সম্প্রসারণ, কোম্পানি যদি নতুন বাজার বা ভৌগোলিক অঞ্চলে তাদের ব্যবসা সম্প্রসারণ করে তাহলে ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা থাকে এবং শেয়ারের দামও বাড়তে পারে। হ্যাঁ, মার্কেটে তার ব্যবসা বাড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তার মানে প্রফিটও বাড়তে পারে, এটা ধরে নিয়ে আমরা ভাবি যে হ্যাঁ কোম্পানির ভালো, ফান্ডামেন্টাল ভালো। কিন্তু এই যে ফান্ডামেন্টালটা, মোটামুটি প্রফিট, রেভিনিউ, এগুলো বছরে 4বার ডিক্লেয়ার হয় কোয়ার্টারলি। তার মানে ফার্স্ট কোয়ার্টারের শেষে একটা ফান্ডামেন্টালের রিপোর্ট পাই আমরা স্ক্রিনারে বা অন্যান্য ওয়েবসাইটে। তার মানে আমি কি বলবো, কোয়ার্টারের শেষে যা রেজাল্ট বেরোলো সেটাই ডিফাইন করে দিল যে এই শেয়ারটা ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে, এবং ওই যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হলো সেই দিনই শেয়ারের দাম হয় উঠলো কিংবা পড়লো, ব্যাস, তারপরে ঘুমিয়ে যাবে, শেয়ারের দাম একই থাকবে। সেটাই কি, কেননা এই যে ফান্ডামেন্টাল, এটা তো বছরে 4বারই বেরোয়, ও তো রোজ চেঞ্জ হয় না, রোজ একটা করে বেরোয় না, বছরে 4বার, 4টে কোয়ার্টারে বের করে। তাহলে আমি কি বলবো, 4টে কোয়ার্টার মানে একটা কোয়ার্টার শেষে যখন রেজাল্ট বেরোলো তারপরে শেয়ারের দাম আর চেঞ্জ হওয়া উচিত নয়, সেই দিনে হয় এসপার কিংবা ওসপার হয়ে গেল, কোয়ার্টারের রেজাল্ট কী হয়েছে তার উপর নির্ভর করে। সেটা কি বলতে পারবো? মোটেও না। 4বার পরিবর্তন, তারপর কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে পারে, কেন আরও অনেক ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো এক এক করে আসছে। ইকোনমিক ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর মানে এটা কি, ইকোনমিক ফ্যাক্টর মানে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কি। হয়তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট রেট কমাতেও পারে বাড়াতে পারে। যদি ইন্টারেস্ট রেট কমিয়ে দেয় তাহলে কি হবে, আমার যে ফিক্সড ডিপোজিটটা ব্যাংকের মধ্যে রাখা আছে, আমি বললাম না বাবা আমি এই ফিক্সড ডিপোজিট রেখে দিয়ে যে ইন্টারেস্ট পাচ্ছি সেটা খুবই কম, আমি সেটা স্টক মার্কেটে দিই তাহলে বেশি ইন্টারেস্ট পাবো, আমি সঙ্গে সঙ্গে এফডিগুলো ভাঙিয়ে নিয়ে ইনভেস্ট করে দেবো মার্কেটে। এই মার্কেটে মানে আমি একজন বেশি বড় ক্রেতা হয়ে গেলাম, তার মানে মার্কেটে ক্রেতার সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে কি হবে, মার্কেটের দাম নর্মালি যে শেয়ারই হোক না কেন, ওভারঅলের কথা বলছি, শেয়ারের দাম বাড়বে, ঠিক আছে। ঠিক যদি উল্টোটা হয়, ইন্টারেস্ট রেট বেড়ে গেল, রিজার্ভ ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে, তাহলে কি হবে, আমি বললাম শেয়ার মার্কেটে অনিশ্চয়তা আছে ভাই, এখানে টাকা ফেলে রেখে কিচ্ছু লাভ নেই, আমার কালকে ডুবিয়ে দিতে পারি, তার চেয়ে নিশ্চিন্তে নাকে সরষের তেল দিয়ে ঘুমবো, শেয়ার মার্কেটের সব টাকাগুলো বিক্রি করে নিয়ে তুলে নিলাম, টাকাগুলো তুলে নিয়ে আমি এফডিতে ঢুকিয়ে দিলাম, ব্যাংকে রইলো, ব্যাংকে ইন্টারেস্ট বেশি দিচ্ছে,
তার মানে ইন্টারেস্ট রেট আমার মার্কেটের উপর একটা ইম্প্যাক্ট তৈরি করে, আশা করি বোঝাতে পারলাম। ইনফ্লেশন, ইনফ্লেশন হয়ে গেলে উচ্চ মুদ্রাস্ফীতি কোম্পানির লাভের উপর নেতিবাচক প্রভাব পড়বে। ইনফ্লেশন হয়ে গেলে মার্কেটের কোম্পানিগুলোর যে এই রেভিনিউ আর প্রফিট তার উপর বিরাট ইম্প্যাক্ট করে। সেই জন্য কিছু কিছু কোম্পানির শেয়ারের দাম মুদ্রাস্ফীতির সঙ্গেও বাড়তেও পারে। মুদ্রাস্ফীতি হয়ে গেলে হ্যাঁ শেয়ারের দাম বেড়ে গেলে ঠিক উল্টোটাও হতে পারে। জিডিপি, মোট দেশজ উৎপাদন, এটা জিডিপি যদি বেড়ে যায়, একটা দেশের জিডিপি বৃদ্ধি পেলে সাধারণত আমরা কোম্পানির আয় বাড়ে এবং শেয়ারের দামও বৃদ্ধি পায়, এটা দেখা গেছে। আনএমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট মানে বেকারত্ব যদি বেড়ে যায় তাহলে কি হবে? ঠিক যে জিনিসটা হবে, যদি বেকারত্বর হার কমে যায় তাহলে কি হবে? তার মানে অনেক লোক চাকরি পাচ্ছে, তারা ইনকাম বাড়ছে, হাতে টাকা আসছে, তারা কি করবে? অনেক বেশি বিনিয়োগ করবে, সেই টাকাটা আরো বাড়াবার চেষ্টা করবে। ঠিক উল্টোটা হবে যে বেকারত্বের হার যদি বেড়ে যায়, হাতে টাকা থাকবে না। এবার হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেন্ড, আমাদের দেখতে হবে যে আজকে ব্যাংক বা সেক্টর যেটা বলে আর কি, বা ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে যদি বুম আসে, তখন বলবো যে স্টিলে যেসব শেয়ারগুলো আছে সেগুলোর দাম, সবাই ভাবে যে আরে মার্কেটে তো স্টিলের যদি ভারত সরকার যদি হঠাৎ করে ইনফ্রাস্ট্রাকচারে জোর দেয়, তার মানে স্টিল ভীষণভাবে লাগবে। তখন কি হবে? সেলের যত কোম্পানি আছে সমস্ত জায়গা থেকে স্টিল কোম্পানি গভর্নমেন্ট কিনবে, তো স্টিলের প্রোডাকশন বাড়বে এবং সেই স্টিলের দামটাও বাড়বে। তার মানে সেলে আমি দেখতে পাবো যে প্রাইস বাড়ছে। কেননা আমি আশাবাদী হব এই ভেবে যে গভর্নমেন্ট যেহেতু ইন্ডাস্ট্রিতে ফোকাস করছে, ইন্ডাস্ট্রি ফোকাস করলে আমার স্টিলের কনজাম্পশন বাড়বে, স্টিলের দামও বাড়বে, স্টিল কোম্পানিগুলো অনেক প্রফিট করবে, এটা ভেবে নিচ্ছি। ভেবে নিয়ে আমি আশাবাদী হয়ে গেলাম, সেই জন্য আমি স্টিলের স্টকগুলো বাজার থেকে কিনতে শুরু করব। এই খবরটা যে জানে না, এই যে ইন্ডাস্ট্রি বুম হতে যাচ্ছে, গভর্নমেন্ট এসব করছে, যারা একদম কোনো মার্কেটের খবরই রাখে না, তারা কিন্তু এই ফ্যাক্টরটার উপর কোনো আইডিয়া নেই। সে বলবে আরে বাজারে আমি 10 টাকা দামে আজকে বেড়ে গেছে স্টিলের শেয়ারের প্রাইস, বিক্রি করে দিয়ে 10 টাকা প্রফিট করে নি। কেন? তার মানসিক অবস্থাটা অন্য পর্যায়ে আছে, সে মার্কেট সম্বন্ধে অত বেশি তার আইডিয়া নেই, কোথায় কি হচ্ছে সে জানে না, সেই জন্য সে এর বেসিসে সে ডিল করছে। আচ্ছা, এটা হয়। আবার যদি কোনো শিল্প যদি, আচ্ছা এটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা দিয়েছিলাম ইলেকট্রিক ভেহিকেল। বাজারে হঠাৎ করে বললো যে ডিজেল বন্ধ হয়ে যাচ্ছে, ডিজেল গাড়ি সমস্ত বন্ধ, ইলেকট্রিক ভেহিকেল বাজারে আসবে। ইলেকট্রিক ভেহিকেল কে বিক্রি করে? অমুক কোম্পানি বিক্রি করে। তাহলে ইলেকট্রিক ভেহিকেল করতে হলে ব্যাটারি লাগবে, ব্যাটারিকে তৈরি করে ও তৈরি করে। আমি মনে মনে ক্যালকুলেশন করে দিলাম যে ব্যাটারি ইন্ডাস্ট্রিটা বাড়বে, ইলেকট্রিক ভেহিকেলের কোম্পানিগুলোর শেয়ার বাড়বে, তাই আমি ওই শেয়ারগুলোর উপরে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবো। কারেক্ট? দুদিন পরে হঠাৎ শুনবো যে নাইট্রোজেন ভেহিকেল বাজারে আসতে যাচ্ছে, নাইট্রোজেন কে কে করছে দেখো দেখো, খুঁজনা অমুক কোম্পানি এক্স কোম্পানি ওয়াই এরা করছে, চুপ চুপ ভেতরে আমি চুপচাপ ওই শেয়ারগুলো কিনে ফেললাম। তার মানে আমি ওই শেয়ারের প্রতি আমি আশাবাদী। আশাবাদী নিরাশাবাদী এই দুটো ফ্যাক্টর আমাদেরকে বুঝতে হবে, কে কতখানি আশাবাদী হচ্ছে, কে কতখানি নিরাশাবাদী হচ্ছে। ঠিক আছে? এই বলে রাখি, যদি আশাবাদীর ওভারঅল সংখ্যা বেড়ে যায় তাহলে বাজারে অনেক লোক কিনতে চাইবে, ইনভেস্টমেন্ট বেশি হবে। আর ঠিক উল্টোটা হলে কি হবে? নিরাশাবাদীর সংখ্যা বেড়ে যাবে, বিক্রি করার প্রবণতা বেড়ে যাবে। আশাবাদীর সংখ্যা যদি বাজারে বেড়ে যায় তাহলে আমরা তখন বলবো বুলিশ মার্কেট, নিরাশাবাদীর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমি বলবো বেয়ারিশ মার্কেট। এর বাইরে কিছু আর ফান্ডা নেই, এটা সিম্পল ফান্ডা। ঠিক আছে? সবাই একসঙ্গে বিক্রি করে দিচ্ছে, ধরে নিচ্ছে বাজার ডুববে, বিয়ারিশ মার্কেট। সবাই ভাবছে বাজার উঠবে, আশাবাদী। আশাবাদী হলেই সবাই কিনতে ছুটি করবে, সেই জন্য সেটাকে বলবো বুলিশ মার্কেট। ঠিক আছে? তার মানে মার্কেটে ভগবান এসে দাম শেয়ারের ঠিক করে দিচ্ছে না, এই দামটা কিন্তু ঠিক হচ্ছে আমাদের আশাবাদী না নিরাশাবাদী মনস্তত্ত্বের উপরে, আমাদের মানসিক অবস্থান কি আছে, অ্যাভারেজ যারা ডিল করছে মার্কেটে তাদের অবস্থা কি তার উপর ডিপেন্ড করে। গ্লোবাল ইভেন্টস, এই আমি আগেই শুরু করবো, যদি এখানে বলে যে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, মহামারী বিশ্ব, আমরা কিছুদিন আগেই দেখলাম, প্রথমে দেখেছিলাম কোভিডের সময় কি হয়েছিল, বাজার কিভাবে ক্র্যাশ হয়েছিল, আবার কিছুদিন আগে দেখলাম ভারত পাকিস্তান যুদ্ধে, ওরে বাবরে। এখানে একটা কথা আমি বলে রাখি, এবার এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় কি হয়েছিল, শেয়ার মার্কেট নেমেছিল, ঠিক আছে, অনেক কারেকশন হয়েছে। তখন আমরা কি ভাবলাম যে ভাই শেয়ার মার্কেটে সমস্ত শেয়ার বিক্রি করে দাও, টাকা হাতে রেখে বসে থাকো। সবাই ভাবছিল এটা, সবাই বলবো না, অনেকে ভাবছিল। ঠিক আছে? এখন যদি চিন্তা করুন, আমাদের যত শেয়ার মার্কেটের কাস্টমার আছে, প্লেয়ার আছে, তারা যদি সবাই একইভাবে ভাবে
যে শেয়ার মার্কেট ডুবে যাচ্ছে, সমস্ত বিক্রি করে দাও, তাহলে কি হবে? কেনার লোক কেউ থাকবে না। আমরা বিক্রি করতে পেরেছি, তার মানে কেনার লোক এক জায়গায় আছে। তার মানে আমরা যেমন নিরাশাবাদে ছিলাম, আশাবাদীও উল্টো দিকে কয়েকজন ছিল, ঠিক আছে? কয়েকজন ঝানু লোক তো আছেই, তারা বিশ্বাস করে যে আজকে মার্কেট পড়লেও কালকে আবার উঠবে। আজকের দিনটা চিরদিন থাকে না। আজকে যে মহারাজা, কাল থেকে সে ভিখারি, আবার কাল যে ভিখারি পরশু দিন সে মহারাজা হবে। অনেকে এটা বিশ্বাস করে তো। আমি কি বিশ্বাস করি তার উপর নির্ভর করে আমি বাজারে ডিল করব। আমি বিশ্বাস করলাম ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, শেয়ার মার্কেট শেষ, আজকেই আমাদের শেষ দিন, সুতরাং আজকে যা শেয়ার আছে সব স্টকগুলো সব বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে পয়সা নিয়ে বসে থাকি। আর একজন আর একজন কি করলো, সে বললো আরে ভাই আজকে মার্কেট পড়েছে, এটা টেম্পোরারি ব্যাপার, কালকে আবার সব বন্ধুত্ব হয়ে যাবে, মার্কেট যুদ্ধ শেষ, তারপরে আবার মার্কেট হুড় করে উঠবে। সে কি করলো, যতখানি টাকা ছিল ফিক্সড ভেঙে নিয়ে এই যখন মার্কেট পড়লো তখন সব কিনে ফেললো। তার মানে সে হয়ে গেল আশাবাদী, আর আমাদের পোর্শনটা হলো নিরাশাবাদী। বুঝতে পারলাম? ধরবাবু বারবার ওই ভিডিওতে কান কামড়ে বলে গেছে যে এখানে মার্কেট ছেড়ে পালালো সে শেষ, যে পড়ে রইল মানে যে নিরাশাবাদী হলো তার ক্যারিয়ার শেষ, যে আশাবাদী অবস্থা সেই জিতবে। আসলে ব্যাপারটা হলো এটা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? বাজারের মানসিকতা, মার্কেট সেন্টিমেন্ট, হঠাৎ করে বাজারে একটা খবর এলো অমুক ফলানা কোম্পানিতে একটা রেড হয়েছে, আইটি রেড হয়েছে, যেই বলুক না, সেমি বলুক বা যেই বলুক, রেড হয়েছে, এত টাকার লস। কিছু আগে ইন্ডাসইন্ড ব্যাংকে দেখেছিলাম, এটা শেয়ার দুম করে 5%, 7%, 10% ক্র্যাশ হলো, ঠিক আছে? হয়ে গেল একটা গুজবে মার্কেট ডাউন হয়ে গেল। আবার কি হলো, সেটার উপরে বেশ করে আস্তে আস্তে করে মার্কেট তৈরি হবে। মিস্টান শেয়ার আমরা দেখেছিলাম কি হয়েছিল, কোথা থেকে কোথায় পড়ে গেছিল। আবার বাজারে একটা পজিটিভ সেন্টিমেন্ট এসছে, কখন এলো? যুদ্ধের পর। আমরা কি করছি? ডিফেন্স সেক্টর, আরে বাবা যুদ্ধে ডিফেন্স সেক্টরের সমস্ত হাতিয়ার শেষ হয়ে গেছে, কালকে প্রচুর প্রোডাকশন হবে, কালকে মার্কেট একদম বুম করে উপরে উঠে যাবে। আমরা দুনিয়ার সবাই একসঙ্গে এই কথাটা ভাবলাম, ঠিক আছে? আমরা কি ঠিক করছি? আমরা কি সবাই ঠিক ভাবছি? সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আজকে যে একটা পার্টিকুলার শেয়ার, তার পি বা ই রেশিও দেখুন কোথায় আছে, মার্কেটটা সে শেয়ারটা আজকে কোন পজিশনে বসে আছে, 5 বছরে কত রিটার্ন দিয়েছে। শেয়ারের পি যদি অ্যাবনর্মালি হাই থাকে তাহলে সেই শেয়ারটা কি আরও উপরে উঠতে পারে? আপনি ভেবে চিন্তা ভাবনা করে বলুন। আপনি কেনাটাকে দুবার ভাববেন না আমি শেয়ারটার পিছনে দৌড়বো কি দৌড়বো না, সেটা দেখুন। এরকম দেখুন সেক্টর ট্রেন্ড, যদি কোনো নির্দিষ্ট সেক্টর যেমন আইটি, ওষুধ, ব্যাংকিং এগুলো ভালো করে, তাহলে সেক্টরে সব কোম্পানি অ্যাভারেজলি সব কোম্পানি আস্তে আস্তে করে দৌড়াতে শুরু করে। আমি যদি দেখি যে টিসিএস বা ইনফোসিস বা দু একটা আইটি শেয়ার যদি দৌড়াতে শুরু করলো, দেখি পিছনে পিছনে বাকি আইটিগুলো দৌড়াতে শুরু করে। আমরা ভাবি যে ওই একটি যখন ভালো রেজাল্ট করেছে, পরের সেক্টর মানে পরের আইটি কোম্পানিগুলো ভালো রেজাল্ট করবে, তার মানে আমার এই যে ধারণাটা, এই ধারণার উপর ভিত্তি করে আমি আমার কেনা বেচা ডিসাইড করছি। এটাকেই বলে আশাবাদী না নিরাশাবাদী, আর কিছু নয় কিন্তু, দ্যাটস অল। ইনফোসিস ভালো রেজাল্ট করেছে মানে 10টা কোম্পানি, বাকি আইটি কোম্পানি সবগুলোই ভালো রেজাল্ট করবে কোনো গ্যারেন্টি নেই, এটা আমার ধারণা। এই ধারণার বশবর্তী হয়ে আমি কিনবো কিংবা বিক্রি করবো, ঠিক আছে? টেকনিক্যাল ফ্যাক্টর, অনেকে বলে চার্ট প্যাটার্ন, ভলিউম, মুভিং অ্যাভারেজ এসব দেখে ট্রেডাররা শেয়ার কেনা বেচা করে। হ্যাঁ, অনেক বড় অংশের লোক চার্ট প্যাটার্ন, ভলিউম, মুভিং অ্যাভারেজ দেখে ট্রেড করে আর কি। আমি এখানে একটা কথা বলতে চাই, যদিও আমি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে, চার্ট প্যাটার্ন দেখে, মানে অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ দেখে সবসময় ইনভেস্ট করি না। আমি একটা কথা বলে দিই, আজকালকার দিনে শেয়ার মার্কেট 20 বছর, 10 বছর বা 20 বছর আগে যেরকম চিন্তা ভাবনা বা প্ল্যাটফর্মের উপর চলতো, আজকে পুরো বদলে গেছে। এক জিনিস নেই, আমরা জানতাম যে অমুক শেয়ারে অমুক প্রফিট আর রেভিনিউ বেড়ে গেছে, ওই শেয়ার পরের দিনে আকাশ ছোঁবে, আমরা ঠিক উল্টোটা দেখি। এখন সাইকোলজিক্যাল খেলাটা অনেক বেড়ে গেছে, এরা মানুষের সাইকোলজি বুঝতে শিখে গেছে। সবাই যদি চার্ট প্যাটার্ন আর ভলিউম আর মুভিং অ্যাভারেজ দেখে আমরা বসে থাকি, তাহলে আমি মুভিং অ্যাভারেজ দেখে কিনতে যাচ্ছি। আমরা যদি 100 জন শেয়ার মার্কেটে প্লেয়ার আছে, 100 জনই মুভিং অ্যাভারেজের সম্বন্ধে পুরো আইডিয়া যদি থাকে, তাহলে কি হবে, সবার মধ্যেই একই মানসিকতা তৈরি হবে, কেউ বিক্রি করবে না, সবাই কিনতে চাইবে, তার মানে কেনার জন্য আপনি স্টক পাবেন না বাজারে। আসলে ব্যাপারটা যেটা হয় সেটা হলো, আমরা একসাথে সবাই চালাক কিংবা সবাই বোকা না, কিছু পোর্শন লোক আছে চালাক, কিছু পোর্শন লোক আছে বোকা।
বেশিরভাগ চালাক বেশিরভাগ বোকাও হতে পারে, ডিপেন্ড করে কোথায় আমরা আছি। এবার আজকালকার দিনে শেয়ার মার্কেটের খেলটা পুরো অন্য লেভেলে আছে। আমি একটা জিনিস আপনাকে এই ব্যাপারে বলতে চাই, আচ্ছা একটু পরে বলছি। এফআইআই ডিআই এর যে ভূমিকা আছে, এরাই হচ্ছে বড় বিনিয়োগকারী। আমি আর আপনি যদি একটা শেয়ারের বা আশাবাদী হই একটা শেয়ার পার্টিকুলার উপরে, সেটা বুল বা বিয়ারিশ ডিপেন্ড করবে না, কেন আমি আপনার মতো যারা রিটেল ইনভেস্টর তাদের সংখ্যা খুবই কম। হোয়ারাস এফআইআই আর ডিআইআই এরা একসঙ্গে এত ভলিউমে ডিল করে, এরা মোটামুটি মার্কেটকে কন্ট্রোল করে। ঠিক আছে, আপনি আমি চুনো মাছ, খুবই ছোট নগণ্য, এরা একসাথে এত ভলিউমে ডিল করে যে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি একটা শেয়ার 100টা কেনার জন্য অর্ডার দিলেন, দেখবেন 5 মিনিটের মধ্যে 100টা একসঙ্গে কেনা হয়ে যায়। আপনি সেটা 1 লাখ শেয়ারের অর্ডার দিন, তো 5 মিনিটে হবে না, কিন্তু এটা অনেক সময় ধরে চলবে। ঠিক আছে, প্রথমে 100টা, তারপরে 200টা, তারপরে 500টা, এরকম করে করে লটে লটে আসবে দেখবেন। তো এরা এত বেশি কেনে বা বিক্রি করে, মার্কেটের দামটা ওই সময় হয় বাড়ে কিংবা কমে। এরা যদি খুব বেশি কিনছে, ইনভেস্ট করতে যাই, তখন দাম হুড়ুহুড়ু করে বাড়ে। এইবার এই যে হুড়ুহুড়ু করে বাড়ছে, আপনি যদি সেই শেয়ারে আগে থেকে বসে থাকেন, তাহলে আপনি এই উঁচু উপরে উঠে গেলেন, আপনার ফায়দা হয়ে গেল। ওই তার মানে আপনি হচ্ছেন একটা চুনোপুঁটি। সেই চুনোপুঁটি নিজেকে ভেবে নিয়ে আপনাকে সেভাবে বিহেভ করতে হবে। আমি এই প্রসঙ্গে একটা কোশ্চেন সবার কাছে রাখতে চাই, আপনি কোনটা বেশি প্রেফার করবেন? এটা দুটো ভালো শেয়ার আছে, একটা ভালো শেয়ারে এফআইআই বা ডিআইআই এর ইনভলভমেন্ট খুবই কম, 5% আছে। আর একটা শেয়ারে এফআইআই ডিআইরা 50% ধরে আছে। আপনি দুটোই ভালো শেয়ার, দুটোরই ভালো প্রাইসে আছে, আবার বলছি দুটোই ভালো প্রাইসে আছে। আপনি কোন স্টকটায় ইনভেস্ট করবেন, স্টক এ না স্টক বি? স্টক এ ভালো প্রাইসে আছে এবং এফআইআই ডিআই এর মানে স্টেক খুব কম আছে, এরা ইনভেস্ট করেছে খুব কম, এফআইআই ডিআইআই। আর স্টক বিতে ভালো প্রাইসে আছে, ভালো প্রায় কোম্পানি, কিন্তু এফআইআই ডিআই 50% ইনভেস্ট করেছে। আপনি আপনার পয়সা কোথায় ইনভেস্ট করবেন, স্টক এ না স্টক বি? কারণ সহ আপনি আমার গ্রুপে জানাবেন, তাহলে বুঝবো যে আপনি এটা কিছু বুঝতে পারলেন ব্যাপারটা। এটা আমার কোশ্চেন সবার উপর। তাহলে এইটাই হলো উপসংহার হিসেবে বলতে পারি, শেয়ারের দাম একটা জটিল প্রক্রিয়া। এরা বিভিন্ন অভ্যন্তরীণ আর বাহ্যিক কারণের উপর প্রভাব ফেলে। একজন বিনিয়োগকারীকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে কারণগুলো সম্পর্কে অবগত থাকা উচিত। তার মানে আপনি মার্কেটে যত নলেজেবল হবেন, আপনি তত তাড়াতাড়ি আশাবাদী বা নিরাশাবাদীর বেসটা আপনি পাকাপোক্ত করতে পারবেন। আপনি যদি ধরবাবুর ভিডিওগুলো ডেলি শোনেন, বা অনেক মার্কেটে প্রচুর ভিডিও আছে, সেখানে অনেক কিছু খবর শুনতে পাবেন। সেই জন্যে যারা খুব চালাক শেয়ার মার্কেটে ডিল করে, চালাক ডিলার, তারা চোখ কান দুটোই খোলা রাখে। আর একটা কথা সর্বোপরি, কারুর কথায় যদি নেচেছেন, আপনার ডোবা কিন্তু একবারে 100% নিশ্চিত। আমি কি শেয়ার কিনছি, আমি একটা কিছু অ্যানালিসিস করে একটা করে আশাবাদী হয়েছি। আপনি সেই আমার আশাবাদী হওয়ার কারণটা জানেনই না। হয়তো আমি ভুল নিউজের বেসিসে আশাবাদী হয়ে বসে আছি, কিন্তু আপনি জানেন না আমি কি জন্য আশাবাদী। আপনি চুপচাপ আমার রাস্তা ফলো করে শেয়ার কিনলেন, আপনার ডোবা নিশ্চিত। আমি সবার কথা শুনি, কিন্তু আমি নিজে ডিসিশন নিই, অ্যানালিসিস করি, করে যদি কনভিন্স হই তবেই আমি কিনি, নাহলে কিনি না। হ্যাঁ, আপনি নিজে ডিসাইড করুন, আপনি লাভ হোক ক্ষতি হোক ডুবন যাই করুন, কাউকে ব্লেম দেবেন না, তখন আপনার একটা বড় শিক্ষা হবে। এটাই আপনার সবচেয়ে লাভ। শেষে বলি, আমরা খুব ভালোভাবে এই শেয়ার ডিলিং শিখুন, এটাই আমার চাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, নমস্কার।